হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের অলরেডি আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়ে ফেলেছি। আজকে আমরা পার্ট 3 সম্পর্কে জানবো, ক্লাস নাম্বার 44। যারা নতুন তাদেরকে বলে রাখি যে আমাদের সম্পূর্ণ প্লেলিস্ট বানানো আছে, পরপর তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে, তো সিকোয়েন্সে তোমরা দেখতে থাকো যারা নতুন স্টুডেন্ট। আচ্ছা, পার্ট 1 এবং পার্ট 2 আমি এর আগের ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে এরপর আমরা কারণ হচ্ছে প্লেন মিরর, সমতল দর্পণ সম্পর্কে আমরা ডিটেলসে পড়ে ফেলেছিলাম, কি করে প্রতিবিম্ব গঠন হয়, কি হয় না হয়, ডিটেলসে পড়ে আমরা মানে এক প্রকার প্লেন মিরর বা সমতল দর্পণটা আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। এরপর আমরা বলেছিলাম যে কনকেভ এবং কনভেক্স মিররে, মানে অবতল দর্পণ উত্তল দর্পণে কি করে প্রতিবিম্ব গঠিত হয় সেগুলো আমাদের জানতে হবে। যে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় কোথায় গঠিত হবে, বস্তুকে ফোকাসে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, বিভিন্ন বিভিন্ন জায়গাতে। এবং আমরা আগের দিন এটাও পড়েছিলাম যে দর্পণের ফোকাস কোথায়, দর্পণের সেন্টার অফ কার্ভেচার কোনটা, দর্পণের রেডিয়াস অফ কার্ভেচার কোনটা, দর্পণের পোল কোথায় আছে, ঠিক আছে, দর্পণের যে প্রধান অক্ষ যে অ্যাক্সিস আছে, মেন যে অ্যাক্সিস সেইটা সম্বন্ধে মানে আমরা প্রত্যেকটা পার্ট সম্বন্ধে জেনে ফেলেছিলাম, ঠিক আছে। এবং আমরা বলেছিলাম যে এরপর অবতল দর্পণে প্রতিবিম্ব কী করে গঠিত হয়, উত্তল দর্পণে প্রতিবিম্ব বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেই ব্যাপারে পড়ব। এর জন্য আমি তোমাদের আগের দিনে 3টে করে রুলস বলেছিলাম, মনে আছে আশা করি। অবতল দর্পণের ক্ষেত্রে বলেছিলাম যে এই জাস্ট 3টে রুলস তোমরা মনে রাখবে, তাহলে অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে অতি সহজেই তোমরা মনে করতে পারবে। উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই, আমি 3টে তোমাদের রুলস বলেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা পড়বো এটাই যে প্রথমে পড়বো অবতল দর্পণ, দেন আমরা উত্তল দর্পণে পড়বো। অবতল দর্পণের বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এই আজকের ক্লাসে আমরা এটাই পড়বো, অবতল উত্তল বোধ, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, পড়বো তো আমরা অবশ্যই যে একটা অবতল দর্পণের বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রের প্রতিবিম্ব গঠন। আমি তোমাদের ওই 3টে করে যে নিয়ম আমি বলেছিলাম, ওই 3টে নিয়ম একবার মনে করিয়ে দিই তোমাদের আমি, উত্তল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হবে। আগের দিন আশা করি তোমরা রিভিশন দিয়েছো, না রিভিশন দিলে কিছু বুঝতেও পারবে না। তো আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই, তারপর আমরা এটা স্টার্ট করবো, ওকে। অবতল দর্পণের ক্ষেত্রে 3টে নিয়ম বলেছিলাম। আমি ফার্স্ট নিয়ম বলেছিলাম, একবার কুইক রিভিশন দেবো, মুখ্য অক্ষের সমান্তরাল রশ্মি। আমি বলেছিলাম যে একটা অবতল দর্পণের ক্ষেত্রে যদি কোনো রশ্মি এই প্রধান যে অ্যাক্সিস আছে, প্রধান যে অক্ষ আছে, এটার বরাবর আসে, মানে এটা সমান্তরালে আসে, সেটা সবসময় ফোকাস দিয়ে যাবে। আশা করি তোমাদের আজকে বলতে হবে না যে ফোকাস কোনটা, সেন্টার কোনটা, পোল কোনটা, এগুলো তোমরা জানো, অলরেডি আমি আগের দিন আলোচনা করেছি। তো যখনই অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আসবে, সেটা সবসময় ফোকাস দিয়েই পাস হবে। এটা আমি 1 নম্বর নিয়ম বলেছিলাম। 2 নম্বর নিয়মে আমি তোমাদের বলেছিলাম যে যদি কোনো আলোক রশ্মি এই অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসের মধ্য দিয়ে যায়, তবে সেটা প্রতিফলনের পর এই প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। এটাই বলেছিলাম যে কোনো আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায়, তবে সেটা প্রতিফলনের পর এই প্রধান অক্ষের সমান্তরালে আলো বেরিয়ে যাবে। আর 3 নম্বর নিয়ম আমি তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম বলো, যে বক্রতা কেন্দ্রগামী রশ্মি, মানে এই সেন্টার দিয়ে যদি কোনো লাইট যায়, এই সেন্টার দিয়ে যদি কোনো লাইট যায়, প্রতিফলনের পর যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা অবতল দর্পণের ক্ষেত্রে 3টে নিয়ম বলেছিলাম। উত্তল দর্পণের ক্ষেত্রে একবার তোমাদের মনে করিয়ে দিই। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রথম নিয়ম আমি এটাই বলেছিলাম যে আমাদের এখানে মুখ্য অক্ষের সমান্তরালে, মানে এই যে প্রধান অক্ষ আছে, প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, এই সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, সেটা কি হবে না প্রতিফলনের পর বেরিয়ে যাবে, কারণ এটা তো কোনো দিনই এদিকে যাবে না, প্রতিফলনের পর বেরিয়ে যাবে। তো মনে হবে কোথাও না কোথাও যে এই আলোক রশ্মিটা এই ফোকাস থেকে আসছে। এর ক্ষেত্রেও তাই, এই যে প্রধান অক্ষের সমান্তরালে এসছে, এটা এদিকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে, কিন্তু যদি পিছন দিকে বর্ধিত করা হয় মনে হবে যে ফোকাস থেকে আসছে, ঠিক আছে। এটা একটা সূত্র বলেছিলাম। 2 নম্বর সূত্র আমি তোমাদের বলেছিলাম যে ফোকাস বিন্দুগামী রশ্মি, যদি কোনো লাইট এভাবে আসে যেন সেটা ফোকাসের দিকে আসছে, যদি এরকম মনে হয়, প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। 2 নম্বর। 3 নম্বর সূত্র আমি তোমাদের বলেছিলাম যে বক্রতা কেন্দ্রগামী রশ্মি, যদি কোনো রশ্মি এরকম মনে হয় যে বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছে, মনে যদি হয়, তাহলে মনে রাখবে যে পথে আসবে সেই পথেই সে বেরিয়ে যাবে। অবতল দর্পণের ক্ষেত্রে তাই ছিল, কোথাও না কোথাও নিয়মগুলো একই টাইপের, ঠিক আছে। তো এই 3টে নিয়ম যদি মনে থাকে, তাহলে তোমরা আজকে কি করতে পারবে,
আজকে আমাদের রিফ্লেকশন অফ লাইট এটাই তো রিফ্লেকশন অফ লাইটের অবতল দর্পণে বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠন হবে এগুলো তোমরা অতি সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো অবতল দর্পণে কিভাবে বস্তু কোথায় রাখলে কোথায় প্রতিবিম্ব গঠন হবে আমরা দেখতে থাকি। চলো নেক্সট দেখো একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, আজকের ক্লাসটা না অতি গুরুত্বপূর্ণ। ফিজিক্সে যদি বলতে পারো শিওর যে কোথা থেকে নাম্বার পাবো বা কোথা থেকে কোশ্চেন আসবে, মানে আজকের ক্লাসটা তোমাদের সমস্ত ক্লাসের থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমরা রেলওয়ে যে কোনো এক্সাম দাও এখান থেকে কোশ্চেন 100% আসবে। তোমরা 2025-26 যারা গ্রুপ ডি কোশ্চেন করছো বা আমাদের ব্যাচে আছো তাদের দেখে নাও যে ম্যাক্সিমাম শিফটে একই টাইপের কোশ্চেন আছে যে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে কী হবে। তো আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তো মন দিয়ে দেখতে থাকো। দেখো প্রথমে আমি একটা জিনিসকে তোমাদের ক্লিয়ার করে দিই যে ধরো এই হচ্ছে একটা অবতল দর্পণ। ঠিক আছে স্যার, আমরা তো আগেই পড়েছি এটা অবতল দর্পণ। এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, স্যার এটাও তো আমরা জানি। আমি কি বলেছিলাম যে এখানে কি থাকে আমাদের পোল থাকে, এখানে কি থাকে আমাদের ফোকাস থাকে, এখানে কি থাকে সেন্টার অফ কার্ভেচার থাকে। আমি বলেছিলাম যে সি আর পি সেন্টার অফ বক্রতা কেন্দ্র, আর এই পোল এর মাঝে কি অবস্থিত বলো, এর মাঝে ফোকাস অবস্থিত। ঠিক আছে, আর যদি আমি এই সাইডের কোনো কথা বলি, এই সাইডের কথা হচ্ছে বিয়ন্ড সি, মানে সি এর পরে। আর যদি আমি সি এর পরে আরও চলে যাই, আরও দূরে চলে যাই, তাহলে আমরা চলে যাব ইনফিনিটিতে, অসীমে চলে যাব। তো আমরা বস্তুকে কখনো অসীমে রাখবো, একদম অসীমে ইনফিনিটিতে রাখবো, কখনো এই সি সেন্টার বক্রতা কেন্দ্র আর ইনফিনিটির মাঝে রাখবো, আবার কখনো বস্তুকে আমরা এই সেন্টারে রাখবো, বক্রতা কেন্দ্রে রাখবো, আবার কখনো বস্তুকে এই সেন্টার আর ফোকাস এর ঠিক মাঝখানে রাখবো, আবার কখনো বস্তুকে আমরা ফোকাসে রাখবো, আবার কখনো বস্তুকে এই পোল আর ফোকাসের মাঝখানে রাখবো, পোল আর ফোকাসের মাঝখানে। তাহলে আমরা বস্তুকে কবার রাখছি স্যার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তো কোথাও না কোথাও অবতল দর্পণের ক্ষেত্রে টোটাল 6টা কেস আছে আমাদের, বস্তুকে আমরা 6 জায়গায় রাখতে পারবো। বোঝা গেল? আবার রিপিট করছি, একবার রাখবো ইনফিনিটিতে অসীমে, একবার রাখবো এই কেন্দ্র আর অসীমের ঠিক মাঝখানে মানে এই 2 নম্বর পজিশনটা, একবার রাখবো পুরো সেন্টারের মধ্যে কেন্দ্রে 3 নম্বর পজিশন, আবার রাখবো এই ফোকাস আর কেন্দ্র এর মাঝখানে যেটা 4 নম্বর পজিশন, এটার ক্ষেত্রে 5 নম্বর পজিশন হচ্ছে ফোকাসে বস্তুকে রাখবো, 6 নম্বর পজিশন হচ্ছে এই ফোকাস আর পোল এর মাঝখানে বস্তুকে রাখবো। ঠিক আছে, টোটাল আমরা 6টা কেস পড়বো এখানে। তো একটা একটা করে আমরা দেখতে থাকবো। প্রথমে কোথায় রাখবো বস্তুকে, আস্তে আস্তে করে এগুতে থাকবে। প্রথমে আমরা বস্তুকে রাখবো ইনফিনিটিতে অসীমে বস্তুকে রাখবো। তখন কোথায় প্রতিবিম্ব গঠিত হয় দেখো যখন বস্তু অসীমে থাকবে। দেখো আমি তোমাদের একটা কথা বলছি, যদি কোনোদিন কোথাও মুখস্থ করো যে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব এখানে গঠিত হবে, বস্তুকে ফোকাসে রাখলে প্রতিবিম্ব এখানে গঠিত হবে, আজকের পর মুখস্থ তোমাদের করতে হবে না, আমি তোমাদের এটুকু কথা দিলাম। কোনোদিন মুখস্থ করতে হবে না, কারণ আমি এখানে যেভাবে তোমাদের বুঝিয়ে দেবো তোমরা চোখ বন্ধ করে একদম কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার করতে পারবে, একদম ফিল করবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করবে, কোনো মুখস্থর ব্যাপার নেই। দেখো এই হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, এই হচ্ছে স্যার অবতল দর্পণ। ওকে, প্রথমে আমি বোঝাবো, তারপর তোমাদের আমি ছবির মাধ্যমে দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই। এই হচ্ছে প্রধান অ্যাক্সিস। স্যার প্রধান অ্যাক্সিসের মধ্যে কি থাকবে না, এখানে পোল থাকবে, এখানে ফোকাস থাকবে, এখানে সেন্টার থাকবে। আর আমি কি করব, বস্তুকে কোথায় রাখবো? বস্তুকে রাখবো ইনফিনিটিতে। কোথায় রাখবো? ইনফিনিটি, অসীমে অনেক দূরে রাখবো, অসীমে রাখবো। মানে এই সেন্টারের পরেও নয়, মানে এই যে সেন্টার আছে না, সেন্টারের পরেও বলিনি আমি বলেছি একদম অসীমে। স্যার কী হবে, কী করে প্রতিবিম্ব গঠন হবে? মনে রাখবে, যখনই আমরা প্রতিবিম্ব গঠন করব তখনই আমরা বস্তু থেকে 2টো লাইট রে আমরা পাস করবো, মানে আলোক রশ্মি 2টো আমরা পাস করব। আমরা সমতল দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম 2টো আলোক রশ্মি পাস করেছিলাম, ঠিক সেই রকমই 2টো আলোক রশ্মি পাস করব, যেভাবে ইচ্ছা পাস করতে পারো। আমি একটা পাস করলাম, কোথাও না কোথাও এটা একটু বড় নেওয়া হয়ে গেছে, একটু ছোটো নিতে হবে, নাহলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি একটা পাস করলাম এই ওপর থেকে আয়নাটা ছোটো হয়ে গেছে একটুখানি, 1 মিনিট আমি তোমাদের আরেকবার ড্রয়িংটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে, কোনো টেনশন নেই। ধরো এই একটা দর্পণ, ঠিক আছে, এই একটা দর্পণ। ঠিক আছে, আমি বললাম কি যে এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর এটা হচ্ছে অসীমে একটা আমি বস্তুকে রেখেছি,
অসীমে একটা বস্তুকে রেখেছি। তো আমি যখন লাইট রে পার করছি এর মধ্য দিয়ে, দেখো এখান থেকে একটা লাইট রে গেল, এখানে প্রতিফলিত হলো। আমি তোমাদের কি বলেছিলাম, তিনটে নিয়ম মনে রাখতে বলেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে। ফার্স্ট কি বলেছিলাম, যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, যদি লাইট প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে সেটা কোথা থেকে পাস করবে? স্যার ফোকাস দিয়ে পাস করবে। স্যার ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করে গেছে, নো প্রবলেম। আমি আর একটা লাইট রে পার করবো, স্যার আর একটা লাইট রে কি আমি এইখান দিয়ে পাস করতে পারি? অবশ্যই পারো। আমি আরেকটা লাইট রে, আমি ধর ইনফিনিটিতে না, আমি বস্তুটাকে ভাবলাম যে অনেক বড় আছে, ইনফিনিটি এত বড় ধরো বস্তুটা আছে, সাপোজ আমি মারলাম, ঠিক আছে, ধরো বস্তুটা আছে এত বড়, ঠিক আছে। আমি কি করলাম, আমি এখান থেকে আরেকটা লাইট রে পার করলাম, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরালে এসছে লাইট রেটা, তাহলে কোথা থেকে যাবে? প্রতিফলনের পর এই ফোকাস দিয়ে বের হবে। এই ফোকাস থেকে একটু বাঁকা বুকা হচ্ছে, একটুখানি অ্যাডজাস্ট করে নেবে। এই ফোকাস দিয়ে বের হবে। আর আমি তোমাদের কি বলেছিলাম, যে যেখানে দুটো লাইট রে মিলবে, ঠিক সেখানেই বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে। তো লাইট রে দুটো কোথায় মিলছে বলো? লাইট রে দুটো কোথায় মিলছে? কোথাও না কোথাও ফোকাসে এসে মিলছে। আরে মিলছে না, ফোকাসে এসে মিলছে। এবার তোমরা ভাবছো যে স্যার আমি যদি এখান থেকে লাইট রে পার করতাম, হ্যাঁ করো না, অসুবিধা নেই। তোমরা এখান থেকেও লাইট রে পার করো। প্রধান অক্ষের সমান্তরালে এসছে মানে কি, কোথা থেকে যাবে? সেই ফোকাস দিয়েই যাবে সে। তার মানে কোথাও না কোথাও সমস্ত লাইটের বিন্দু কোথায় এসে মিলছে? ফোকাসে মিলছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে বস্তুকে যদি আমি অসীমে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। বলো এটুকু ক্লিয়ার না ক্লিয়ার নয়? প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। আচ্ছা, আমার এখানে এই যে প্রতিবিম্বটা আমি পেলাম, এটা কি রিয়েল, বাস্তবে পেলাম, নাকি মনে হচ্ছে পাচ্ছি? এটা মনে রাখবে, রিয়েল প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, বাংলায় যেটাকে বলা হয় সৎ প্রতিবিম্ব। বোঝা গেল? অ্যাকচুয়ালি পাচ্ছি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে, তোমাদের আস্তে আস্তে তখন পড়তে থাকবে, দেখতে থাকবে, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রে ছাড়া আমাদের 6টা কেস আছে, তার মধ্যে 5টা কেসে আমরা সৎ প্রতিবিম্ব পাবো। তাই আমার প্রশ্নই হবে না যে সৎ না অসৎ, মনে রাখবে প্রত্যেক ক্ষেত্রে আমরা সৎ প্রতিবিম্ব পাবো, মাত্র একটা ক্ষেত্রে ছাড়া। বোঝা গেল? তো এখানে আমরা রিয়েল ইমেজ পাবো, সৎ প্রতিবিম্ব পাবো, এবং কোথায় গঠিত হচ্ছে? ফোকাসে। আচ্ছা বলো, আমার বস্তুর সাইজ এত বড়, অবজেক্টের সাইজ এত বড়, আর আমার প্রতিবিম্ব গঠিত হয়েছে ছোট্টু পাড়া, একদম পুচকুসা, একদম ছোট। তো প্রতিবিম্ব কীরকম হচ্ছে? বস্তুর থেকে অনেক ছোট, মানে এক প্রকার বলতে পারো পয়েন্টের মতন ছোট, একদম বিন্দু বধ পাচ্ছি আমরা, বিন্দুর মতো ছোট, অত্যন্ত ক্ষুদ্র, যেটাকে বলে হাইলি ডিমিনিসড, ঠিক আছে, একদম বিন্দুর মতো। আচ্ছা, এই যে প্রতিবিম্বটা আমরা পাচ্ছি ফোকাসে, এটা উল্টো না সোজা? মানে আমি বলতে চাইছি যে ধরো এটা একটা বস্তু, এর ধরো এই দিকটা মাথা, এই দিকটা পা। তো আমি যখন প্রতিবিম্বটা পাচ্ছি, তখন আমরা কি পাচ্ছি, উল্টো না সোজা? তোমরা বলবে স্যার এটা তো বিন্দু পাচ্ছি একটা, আমি উল্টো সোজা বুঝবো কী করে? মনে রাখবে, সৎ প্রতিবিম্ব মানেই সেটা সবসময় কি হবে? উল্টো হবে। আমি তোমাদের বলেছিলাম, উদাহরণ মনে আছে, যে অসৎ প্রতিবিম্ব সবসময় কি হবে? সোজা হবে। অসৎ প্রতিবিম্ব সবসময় সোজা হবে, হ্যাঁ, আর সৎ প্রতিবিম্ব সবসময় কী হবে? উল্টো হবে। তো এখানে যতগুলো প্রতিবিম্ব গঠিত হবে সৎ প্রতিবিম্ব, আমি বললাম তোমাদের 6টা কেস, তার মধ্যে 5টা কেসে আমাদের সৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর সৎ প্রতিবিম্ব মানে উল্টো, মানে এটা হাইলি ডিমিনিশ, একদম বিন্দুবৎ। যদি সেটাকেও ম্যাগনিফিকেশন করে বড় করে দেখা হয়, আমরা দেখব প্রতিবিম্বটা উল্টো তৈরি হয়েছে, উল্টো। মানে যদি বস্তু এরকম থাকে, প্রতিবিম্ব এরকম তৈরি হবে, উল্টো। তো মনে রাখবে সব ক্ষেত্রে উল্টো প্রতিবিম্ব, মানে ইনভার্টেড, যেটাকে বলা হয় ইনভার্টেড প্রতিবিম্ব তৈরি হবে, মনে থাকবে। তাহলে বস্তু কি কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্ব ফোকাসে। প্রতিবিম্ব কীরকম হবে? রিয়েল, সৎ প্রতিবিম্ব হবে। সাইজ কীরকম হবে? একদম বিন্দুর মতন, হাইলি ডিমিনিশ, খুব ছোট। আর কীরকম হবে? ইনভার্টেড, উল্টো। আরে মনে থাকবে পয়েন্টগুলো? চলো আমরা ছবির মাধ্যমে আরেকবার ভালো করে দেখে নিই এটা। দেখো, আমরা এবার থেকে না একটা কাজ করব, পুরো ছবির মাধ্যমে দেখবো, তাহলে বেশি সময় নষ্ট হবে না। হাতে ড্র করতে গেলে টাইম ফালতু লাগছে, আমাদের এখানে ডিটেলসে বুঝে যাবো, কোনো সমস্যা নেই। দেখো এখানে কি হচ্ছে, আমি ইনফিনিটিতে একটা বস্তুকে রেখেছি, হ্যাঁ স্যার ঠিক আছে, নো প্রবলেম। আমার এখানে কি আছে? আরে ভাই, এখানে কি আছে? এখানে আছে আমার দর্পণ। কোন দর্পণ? অবতল দর্পণ। এখানে আমাদের অবতল দর্পণ আছে, ঠিক আছে। এখান থেকে লাইট পাস করেছে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে, বেরোবে কোথা থেকে? স্যার ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এখান থেকে আরেকটা লাইট পাস করেছি, কীভাবে এসছে? প্রধান অক্ষের সমান্তরালে। স্যার এটাও ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। তো কোথাও না কোথাও আমি সব মুছে দিচ্ছি, কোথাও না কোথাও দেখো আমাদের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? ফোকাসে গঠিত হয়েছে। এবং পয়েন্ট,
এই যে প্রতিবিম্ব ফোকাস বিন্দুতে গঠিত হয় এবং এটা অত্যন্ত ছোট বিন্দুর মতো দেখায়। আর বারবার বলে দিচ্ছি, প্রতিবিম্ব হবে অসৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, এটা যেন মনে থাকে, ঠিক আছে? সৎ প্রতিবিম্ব মানে রিয়েল ইমেজ গঠিত হবে। আর নেক্সট আমি তোমাদের কি বললাম, সৎ প্রতিবিম্ব সবসময় কি হয়, ইনভার্টেড হয়, উল্টো থাকবে, মানে ইনভার্টেড। এটা কিন্তু সব ক্ষেত্রে কমন, যতগুলো আমি অবতল দর্পণ পড়াবো একটা কেস ছাড়া বলেছি, হ্যাঁ, সৎ এবং ইনভার্টেড, তার জন্য এটা বারবার লিখিনি আমি। আর অত্যন্ত বললাম না, ছোট বিন্দুর মতো, হাইলি ডিমিনিশড, ঠিক আছে? এটা গেল ফার্স্ট কেস, এটা প্রথম কেস, বস্তু যদি অসীমে থাকে। নেক্সট দেখো, আমাদের অসীমে ছিল বস্তু, এবারে আর একটু সরিয়ে নিয়ে আসবো, মানে এই যে সেন্টার আর অসীমের ঠিক মাঝখানে বস্তুকে রাখবো নেক্সট ক্ষেত্রে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বস্তু যখন বক্রতা কেন্দ্রের বাইরে থাকবে, মানে ইনফিনিটি এবং বক্রতা কেন্দ্রের বাইরে, সেক্ষেত্রে কী হবে দেখো, ছবিটা ভালো করে লক্ষ্য করো। দেখো আমি কি করেছি, এই একটা অবতল দর্পণ নিয়ে নিয়েছি, হ্যাঁ স্যার অবতল দর্পণ আছে, এখানে অবতল দর্পণ আছে, ঠিক আছে। আমার এখানে বস্তুকে কোথায় রেখেছি, বস্তুকে আমি রেখেছি ঠিক বিয়ন্ড সি, মানে এই যে কেন্দ্র আছে এই কেন্দ্রের ঠিক বাইরে রেখেছি, মানে অসীম আর কেন্দ্রের ঠিক বাইরে, ঠিক আছে। আমি কি করলাম, দুটো লাইট রে পার করেছি, একটা লাইট রে গেছে এদিকে, স্যার এটা তো প্রধান অক্ষের সমান্তরালে এসছে, মানে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে, এই যে কোথা থেকে বের হয়ে গেছে, এই ফোকাস বিন্দু থেকে বেরিয়েছে, ঠিক আছে। আমি আরেকটা লাইট রে স্যার পার করবো, করো আরেকটা লাইট রে, দেখো আরেকটা লাইট রে গেছে এই সি এর ওপর দিয়ে, কেন্দ্রের ওপর দিয়ে। আচ্ছা একটা কথা বলো, যদি কেন্দ্রের ওপর দিয়ে কোনো লাইট রে যায়, বক্রতা কেন্দ্র দিয়ে কোনো লাইট রে যায়, আমি নিয়মে কি পড়েছিলাম যে বক্রতা কেন্দ্র দিয়ে লাইট রে গেলে যে পথে গেছে সেই পথে ফিরে আসবে, মানে ও যদি এই পথে যায় ও এই পথেই আবার ফিরে চলে আসবে। তাহলে কোথায় আমাদের দুটো রশ্মির মিলন ঘটছে, স্যার এদিক দিয়ে যে রশ্মিটা এসেছে সেটা আমার এখানে পাচ্ছি, অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এখানে পাচ্ছি, আর যেটা আমার এখান দিয়ে এসেছে সেটাও কোথাও না কোথাও এই পয়েন্টেই মিলেছে। তো এই পয়েন্টে যদি মেলে, ভালো করে লক্ষ্য করে, আমি এবার মুছে দিচ্ছি, এই পয়েন্টে যদি মেলে তাহলে নিশ্চয়ই এই পয়েন্টেই প্রতিবিম্ব তৈরি হবে। আর এই পয়েন্টেই প্রতিবিম্ব তৈরি হয়েছে না হয়নি, এই পয়েন্টেই প্রতিবিম্ব তৈরি হয়েছে। এবার একটা জিনিস দেখো তোমরা, এই যে প্রতিবিম্বটা ছিল দেখো কত বড় সাইজের ছিল, আর এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এই প্রতিবিম্বটা কত ছোট তৈরি হয়েছে। আর এই প্রতিবিম্বটা তৈরি হয়েছে কোথায়, স্যার ফোকাস আর কেন্দ্র এর ঠিক মাঝখানে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার আমি লাইট রে যদি আমি এখান থেকে একটা গেছে, ঠিক আছে স্যার মানলাম ফোকাস দিয়ে বেরিয়েছে, আমি যদি আরেকটা লাইট রে আমি কেন্দ্র দিয়ে না পাস করে আমি যদি অন্যরকম পাস করতাম, কীরকম পাস করতাম না, আমি যদি ডাইরেক্ট ফোকাস দিয়েই পার করতাম, যে এই লাইটটা এসেছে আমি ফোকাস দিয়ে পার করলাম। আচ্ছা বলো, ফোকাস দিয়ে যদি বের করতে তাহলে সেইটা প্রতিফলনের পর কোথা থেকে পাস হতো, সেই প্রধান অক্ষের সমান্তরালেই পাস হতো, তো কোথাও না কোথাও সেই এখানেই পাস হতো, আর যদি এখানেই পাস হতো সেই এই পয়েন্টেই তো মিলতো। তো লাইট রে তুমি যেভাবেই ইচ্ছা পার করো, আমার এখানে এসেছে একটা কেন্দ্র দিয়ে এসছে মানে কেন্দ্র দিয়েই বেরিয়ে যাবে, আর একটা প্রধান অক্ষের সমান্তরাল এসছে মানে ফোকাস দিয়ে পাস হবে। তাহলে আমার যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে এই ফোকাস আর এই কেন্দ্র এর মাঝখানে গঠিত হয়েছে। তাহলে মনে রাখবে, যদি বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে থাকে, একদম বাইরে, সেক্ষেত্রে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে গঠিত হবে এবং বস্তুর চেয়ে আকারে অনেক ছোট হবে। দেখো বস্তুর সাইজ দেখো, আর এখানে প্রতিবিম্বের সাইজ দেখো, বস্তুর থেকে অনেক ছোট হবে এবং কি হবে, উল্টো হবে। মনে রাখবে সৎ প্রতিবিম্ব, এখানে সৎ না অসৎ, রিয়েলি গঠিত হচ্ছে না মনে হচ্ছে, সব রিয়েলি গঠিত হচ্ছে, এখানে রিয়েলি প্রতিবিম্ব গঠিত হয়েছে, মানে সৎ প্রতিবিম্ব। আর সৎ প্রতিবিম্ব মানে হচ্ছে অবশীর্ষ বা উল্টো, ঠিক আছে, অবশীর্ষ বা বলতে পারো ইনভার্টেড প্রতিবিম্ব, ঠিক আছে। তো এই পয়েন্ট মনে রাখবে, সৎ প্রতিবিম্ব অবশীর্ষ কোথায় গঠিত হবে, ফোকাস আর কেন্দ্রের বক্রতা কেন্দ্রের মাঝখানে এবং বস্তুর থেকে আকারে অনেক ছোট হবে। বোঝা গেল? এটা গেল আমাদের 2 নম্বর কেস। নেক্সট আমরা 3 নম্বর কেস পড়বো। কি পড়বো না, এতক্ষণ তো আমরা প্রথমে ইনফিনিটিতে রাখলাম, তারপরে কেন্দ্রের বাইরে রাখলাম, এবারে আমরা কেন্দ্রে রাখবো, এবারে বস্তুকে আমরা কেন্দ্রে রাখবো, দেখবো কেন্দ্রে রাখলে পরে কি হয়। চলো নেক্সট দেখো প্রথমবার একটু অসুবিধা হতে পারে যারা প্রথমবার পড়ছো, আমি এটুকু তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে পুরো ক্লাসটা কন্টিনিউ করো এবং লাস্টে আমি পুরোটা নিয়ে পরে আরেকবার একটা টেবিল তোমাদের রেখেছি, ওখানেও আরেকবার বুঝিয়ে দেবো, আর একবার বাড়িতে শুধু রিভিশন দাও, বিশ্বাস করো এরপরে তোমাদের সমস্যা হবে না। আরেকবার ক্লাসটা দরকার হলে দেখো, প্রথম একটু প্রবলেম হতে পারে,
কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে তোমরা মেনে চলো, দেখো তোমাদের কোথাও সমস্যা হবে না। আমি যতটা পাচ্ছি তোমাদেরকে একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট, বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে স্যার সেক্ষেত্রে কী হবে? দেখো আমি কি করলাম, এবারে আমি তোমাদের এঁকে ড্রয়িং করে দেখাই। ধরো এখানে একটা আমি কি নিলাম, একটা কি নিয়ে নিলাম, একটা অবতল দর্পণ নিয়ে নিলাম। আমি এখানে কি করলাম, এখানে আমার ফোকাস আছে, এখানে আমার পোল, এখানে আমার ফোকাস, এখানে আমার বক্রতা কেন্দ্র, ঠিক আছে? আর এখানে ইনফিনিটি। আমি এবারে বস্তুকে রেখে দিয়েছি এখানে, বক্রতা কেন্দ্রে রেখেছি, ঠিক আছে স্যার? আমি দুটো লাইট রে পার করব, দুটো লাইট রে পার হোক। আমি এখানে একটা লাইট রে পার করলাম, প্রধান অক্ষের সমান্তরালে এসে মানে কোথা থেকে পাস হবে স্যার? ফোকাস দিয়ে পাস হবে, ফোকাস দিয়ে পাস হবে। আরে ফোকাস দিয়ে যাবে না, যাবে না স্যার, ফোকাস দিয়ে পাস হবে, ঠিক আছে? আমি আরেকটা রে পাস করলাম ফোকাস থেকে, আরেকটা রে পাস করলাম ফোকাস থেকে। যদি ফোকাস থেকে পাস করি, দেখো ছবিটা একটু প্রবলেম হচ্ছে কারণ এটা আর একটু বেগ পেয়ে সাইডে, নাহলে আমি তোমাদের বোঝাতে পারবো না, ঠিক আছে? আর যদি আমি এই যে লাইট এটা পাস করলাম ফোকাস থেকে, তাহলে এটা কোথায় এটা কীভাবে যাবে না প্রধান অক্ষের সমান্তরালে, তো কোথাও না কোথাও এটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে। দেখো এই ছবিটা না আমার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আমি তোমাদের ডাইরেক্ট ছবিটা দেখাচ্ছি, নাহলে তোমাদের বোঝাতে পারবো না আমি। দেখো তোমাদের জাস্ট বোঝা নিয়ে কথা। আমার এখানে একটা আমি অবতল দর্পণ নিয়ে নিয়েছি, ঠিক আছে স্যার? অবতল দর্পণ নিয়ে আমি কি করেছি, এই কেন্দ্রের মধ্যে এটা আমার ফোকাস, এটা আমার বক্রতা কেন্দ্র, আমি এখানে রেখেছি একটা বস্তুকে। বস্তুটা কি করেছে, প্রথমত কি করেছে, একটা লাইট রে পাস করেছি এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে। প্রধান অক্ষের সমান্তরালে যদি পাস করে আমরা জানি যে ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। হ্যাঁ স্যার করেছে। আমি আরেকটা লাইট রে পাস করলাম যেটা কিনা ফোকাস দিয়ে যাচ্ছে। আমরা ফর্মুলাতে কি পড়েছিলাম, নিয়মে কি পড়েছিলাম, যে ফোকাস থেকে যদি কোনো লাইট রে পাস করে প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সমান্তরালে যায়। দেখো প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে গেছে, এটা প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে গেছে। এই দুটো লাইট মিলছে কোথায়, দুটো লাইট মিলছে কোথায় স্যার? এখানে মিলছে। তার মানে কোথাও না কোথাও প্রতিবিম্ব এখানে গঠিত হবে। তার মানে আমার প্রতিবিম্ব এই জায়গায় গঠিত হবে, মানে সেন্টারে, কেন্দ্রে। যদি বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে দেখো বস্তু কোথায় প্রতিবিম্ব গঠন করেছে, এই বক্রতা কেন্দ্রের মধ্যেই প্রতিবিম্ব গঠন করেছে, ঠিক আছে? আর মনে রাখবে বস্তুর যা সাইজ হবে প্রতিবিম্বের সেম সাইজ হবে। তাহলে এই কোশ্চেনটা ভালো করে মাথায় রাখো, কোশ্চেনটা অনেকবার পরীক্ষা এসেছে যে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখলে বস্তু সমান সাইজের সমান আকারের প্রতিবিম্ব তৈরি করবে। মনে রাখবে বক্রতা কেন্দ্রে, মনে রাখবে বক্রতা কেন্দ্রে যদি রাখা হয় তাহলে বস্তু সমান সাইজের প্রতিবিম্ব তৈরি করবে, সমান সাইজ সমান আকারের। কিন্তু এইগুলো কিন্তু কমন। দেখো এদিকে চলে এসো, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে প্রতিবিম্বটি ঠিক বক্রতা কেন্দ্রেই গঠিত হবে, এর আকার বস্তুর আকারে সমান হবে এবং উল্টো হবে। এটা ভুল করবে না, যেমন প্রত্যেক ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছিল এবং উল্টো প্রতিবিম্ব গঠিত হচ্ছিল, এটা কিন্তু কন্টিনিউ আছে, এটা চেঞ্জ হবে না। অবতল দর্পণের ক্ষেত্রে সৎ এবং উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্ব গঠিত কোথায় হয়েছে না স্যার এখানে গঠিত হয়েছে, সেন্টারে। আমি যদি বক্রতা কেন্দ্রে রাখি বস্তুকে, আমার বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হবে এবং মনে রাখবে বস্তুর সমান আকারের সমান প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে? আর মনে রাখবে রিয়েল এবং ইনভার্টেড, সৎ প্রতিবিম্ব এবং উল্টো প্রতিবিম্ব বা অবশীর্ষ প্রতিবিম্ব, ঠিক আছে? এটা হচ্ছে আমার 3 নম্বর কেস। তাহলে বস্তুকে এতক্ষণ কোথায় নিয়ে এসেছি আমরা বক্রতা কেন্দ্র পর্যন্ত নিয়ে চলে এসেছি। এরপর আমরা কোথায় যাব স্যার? এরপরে বক্রতা কেন্দ্র আর ফোকাসের ঠিক মাঝখানে রাখবো। এই যে বক্রতা কেন্দ্র, এই যে ফোকাস, এর ঠিক মাঝখানে রাখবো, ঠিক আছে? চলো নেক্সট দেখো। দেখো এবার আমরা এফ আর সি এর মাঝখানে থাকবে। এদিকে লক্ষ্য করে দেখো, দেখো আমি বস্তুকে নিয়ে চলে এসেছি এই বক্রতা কেন্দ্র আর এই ফোকাসের মাঝে, এখানে নিয়ে চলে এসেছি। স্যার দুটো লাইট রে পার করবো আমি, চলো দুটো লাইট রে পার করো। আমি একটা লাইট রে পার করলাম প্রধান অক্ষের সমান্তরালে। যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় আমরা জানি সে লাইট রেটা কোথা থেকে যাবে না স্যার ফোকাস দিয়ে পাস হবে, ফোকাস থেকে পাস হবে, ঠিক আছে? নো ইস্যু। আমি আরেকটা লাইট রে নিয়ে যাবো, স্যার কোথা থেকে নিয়ে যাবো না ফোকাস দিয়ে বার করব। চলো ফোকাস থেকে বার করো। আমি অন্য এই কালারটা দিয়ে দেখাই, দেখো ফোকাস থেকেই বেরোলো। যদি ফোকাস থেকে যদি কোনো প্রতিবিম্ব মানে আলোক রশ্মি বের হয় ফোকাসের মধ্য দিয়ে যায়, আমাদের আলোর প্রতিফলনের পর সেটা কোথা থেকে যাবে না প্রধান অক্ষের সমান্তরালে। স্যার প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এরা কোন জায়গায় মিট করেছে ভালো করে লক্ষ্য করে, এসব মুছে দাও। কোন জায়গায় মিট করেছে না স্যার এই জায়গায় মিট করেছে। তার মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে না স্যার এখানে গঠিত হবে, এখানে গঠিত হবে। এই জায়গাটা কোন জায়গাটা না ঠিক এই বক্রতা কেন্দ্র তার ঠিক পরে, বক্রতা কেন্দ্র তার ঠিক পরে। বোঝা গেল?
তাহলে যদি বলে যে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, বলবে যে বিয়ন্ড সি। ঠিক আছে, বিয়ন্ড সি। দেখো এখানে লেখা আছে, দেখে নাও। প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রের বাইরে গঠিত হবে। এই যে বক্রতা কেন্দ্র, এর ঠিক বাইরে প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং এটা বস্তুর চেয়ে ছোটো না বড়? তোমরা নিজেরা দেখো, বস্তুর আকার এরকম, প্রতিবিম্বের আকার এরকম। আরে বস্তুর থেকে ছোটো না বড় বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমি বলছি, তোমরা বুঝতে পারছো তো জিনিসগুলো? মানে এখানে যদি বস্তুর সাইজ এরকম হয়, প্রতিবিম্বের সাইজ দেখো কত বড়, তাহলে মনে রাখবে এটা বস্তুর চেয়ে বড় সাইজের হবে। আর দুটো জিনিস তো কনফার্ম, বস্তু সৎ হবে, বস্তু উল্টো হবে বা অবশীর্ষ হবে বা ইনভার্টেড হবে। ঠিক আছে, এই দুটো কিন্তু থাকবেই, সৎ এবং উল্টো। কিন্তু প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে মাথায় রাখবে, একদম বাইরে, কেন্দ্রের বাইরে, ইনফিনিটিতে নয়, অসীমে কিন্তু নয়। আমি বলেছি না যে কেন্দ্রের বাইরে, বাইরে থেকে যদি আরও দূরে চলে যাওয়া যায় তখন আমরা অসীমে পাবো, কিন্তু অসীমে গঠিত হচ্ছে না, ঠিক কেন্দ্রের বাইরেই গঠিত হচ্ছে। তাহলে এখানে চারটে জিনিস মনে রাখবো, এফ আর সি এর মাঝে যদি থাকে বস্তু সৎ হবে, উল্টো হবে, বক্রতা কেন্দ্রের বাইরে গঠিত হবে, আর বস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব তৈরি হবে, এনলার্জ। ঠিক আছে, এটা গেল আমাদের 4 নাম্বার কেস। এবারে 5 নাম্বার কেস কি হবে? বস্তুকে আমরা এতদূর পর্যন্ত নিয়ে চলে এসেছি, কেন্দ্র আর ফোকাসের মাঝখান পর্যন্ত। এবার আমরা বস্তুকে আনবো ফোকাসে। চলো নেক্সট দেখো, আমরা এবার বস্তুকে নিয়ে আসবো ফোকাসে। স্যার বস্তুকে ফোকাসে আনলে কি হবে? আমি বস্তুকে ফোকাসে নিয়ে এলাম, আমি এখান থেকে দুটো লাইট রে পার করব। একটা লাইট রে আমি এখান থেকে পার করে দিলাম, আমার প্রধান অক্ষের সমান্তরালে গেলে আমি জানি যে ফোকাস দিয়ে বেরোবে। স্যার ফোকাস দিয়ে চলে এসছে। আমি আরেকটা লাইট রে পার করলাম, যেটা কিনা বক্রতা কেন্দ্রের দিকে, মানে এইভাবে বার করলাম, এইভাবে। এটা কোন দিকে যাচ্ছে না? বক্রতা কেন্দ্রের দিকে। আর যদি বক্রতা কেন্দ্রের দিকে যদি যায়, তাহলে যে পথে যাবে ও সেই পথেই ফিরে যাবে। এবার জিনিস লক্ষ্য করে দেখো, যদি আমি এদিকে বর্ধিত করি, এরা কি কোথাও না কোথাও মিলছে? আরে এরা কি কোথাও মিলছে? দেখতে পাচ্ছ আমি এদিকে বর্ধিত করে দিই, কোথাও মিলছে? মনে রাখবে এরা মিলবে অসীমে, বহু দূরে। মানে যদি ভাবা যায়, জিনিসটা যদি ভাবা যায়, মানে এই যদি হয়, যদি এখানে ধরো ফোকাস আছে, এখানে ধরো সি আছে, এখানে ফোকাস আছে, যদি বস্তুকে এখানে রাখা হয়, যদি এখান থেকে একটা লাইট রে পার করছি, সেটা ফোকাস দিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা বক্রতা কেন্দ্রের দিকে পার করছি, সেটা যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসছে। তাহলে মানা হয় যদি এদিকে আরও বর্ধিত করা হয়, এরা কোথাও না কোথাও ইনফিনিটিতে গিয়ে মিলবে, একদম অসীমে গিয়ে মিলবে। মনে থাকবে, একদম অসীমে গিয়ে মিলবে। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কেস। তো 5 নাম্বার কেস মনে রাখবে, বস্তু যদি ফোকাসে থাকে, দুটো জিনিস তো কনফার্ম, যে বস্তু সৎ প্রতিবিম্ব হবে, রিয়েল ইমেজ হবে, এবং উল্টো হবে, ইনভার্টেড হবে, এই দুটো তো কনফার্ম। কিন্তু বস্তু কোথায় প্রতিবিম্ব তৈরি করবে? আরে বলো, বস্তু কোথায় প্রতিবিম্ব তৈরি করবে? একদম ইনফিনিটিতে। আর মনে রাখবে যে বস্তুর সাইজ কীরকম হবে, প্রতিবিম্বের সাইজ কীরকম হবে। আমাদের বস্তুর সাইজ দেখো এইরকম ছিল, আর এখানে যদি আমি এখানে যদি মেলে, তাহলে দেখো কত বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। মানে বস্তুর সাইজ এইটুকু, আর প্রতিবিম্বের সাইজ এত বড় প্রতিবিম্বের সাইজ, কারণ ইনফিনিটিতে গিয়ে মিলছে। তাহলে মনে রাখবে যে হাইলি এনলার্জ হবে, মানে খুবই বড় তৈরি হবে। এটাকে বলা হয় হাইলি এনলার্জ হবে। ঠিক আছে, আর রিয়েল ইনভার্টেড তো হবেই। আর বস্তু বারবার বলছি কোথায় মিলবে? একদম ইনফিনিটিতে, অসীমে। বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে একদম অসীমে। বোঝা গেছে? দেখো এখানে লেখা আছে, প্রতিবিম্ব অসীমে গঠিত হবে এবং এটা অত্যন্ত বড় এবং উল্টো হয়। আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, দেখো আচ্ছা আমি এখন না, আমি পরে বলছি, কারণ এটা এনসিইআরটিতে না, মানে এই 5 নাম্বার কেসটা দুরকমভাবে হতে পারে। যদি এখানেই বলে দিচ্ছি আমি তোমাদের, দেখো যদি অপশানে কোথাও আচ্ছা এখন ছেড়ে দাও, আমি যখন লাস্টে পুরোটা আলোচনা করবো তখন আমি বলে দেবো। ঠিক আছে, এখন ছেড়ে দাও। চলো 6 নাম্বার কেস দেখো, এটা আমাদের 5 নাম্বার কেস গেল। আমরা বস্তুকে কোথায় রাখলাম? বস্তুকে আমরা রাখলাম ফোকাসে রেখেছি। এবার আমরা কোথায় আনবো? স্যার আর একটু সরিয়ে আনবো। আরে আস্তে আস্তে তো সরিয়ে আনছি। এবার আমরা পোল আর ফোকাস এর ঠিক মাঝখানে বস্তুকে রাখবো, দেখি সেক্ষেত্রে কী হয়। চলো নেক্সট দেখো বস্তুকে মেরু আর ফোকাসের মাঝে রাখবো, স্যার রাখলে কী হবে? আমি এইখানে বস্তুকে রেখে দিয়েছি মেরু আর ফোকাসের মাঝখানে। আমি এখান থেকে একটা লাইট রে পার করেছি প্রধান অক্ষের সমান্তরালে, যেটা কিনা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে স্যার, ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। আর আমি একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে, মানে এই যে বক্রতা কেন্দ্র, একে উদ্দেশ্য করে একটা লাইট রে পাস করেছি,
আমি জানি যে পথে এসছে সেই পথে ও বেরিয়ে যাবে, যে পথে এসছে সেই পথে বেরিয়ে যাবে। এবার আমাকে একটা জিনিস লক্ষ্য করে বলো, যদি এদিকে আমি বাড়াতে থাকি, কন্টিনিউ বাড়াতে থাকি, এদের মধ্যে গ্যাপিং বাড়তেই থাকবে, এরা কখনো মিলবে? আরে ইনফিনিটি দিকেও কি মিলবে? আরে মিলবে না স্যার, মিলবে না। আমি আবার তোমাদের রিপিট করছি, ধরো এইখানে একটা অবতল দর্পণ আছে, আমি এইখানে কি করেছি, এখানে আমি সিম্পল, এখানে পোল, এখানে হচ্ছে ফোকাস, আর এখানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আমি একটা বস্তুকে সুন্দরভাবে এখানে স্থাপন করে দিয়েছি। কোথায়? এই পোল আর ফোকাসের মাঝে। আমি এখান থেকে একটা লাইট রে পার করেছি যেটা কিনা ফোকাস দিয়ে গেছে, আর এখান থেকে একটা লাইট রে পার করেছি বক্রতা কেন্দ্রের দিকে, যেটা কিনা আফটার মানে প্রতিফলনের পর এটা বক্রতা কেন্দ্রে দিয়ে বেরিয়ে যাবে। তো কোথাও এরা কি কোথাও মিলবে? যদি আমি এদিকে বর্ধিত করি, এদের মধ্যে গ্যাপিং বাড়তে থাকবে, এরা কোথাও মিলবে? মিলবে না স্যার, অসীমেও মিলবে না। কিন্তু আমি যদি এদিকে পিছনে বর্ধিত করি, তাহলে কোনো না কোনো জায়গায় একটা গিয়ে মিলছে না স্যার, মিলছে, তাহলে এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। এই 6 নাম্বার কেসটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে একমাত্র আলাদা এতক্ষণ পর্যন্ত। আচ্ছা, এটা কি অ্যাকচুয়ালি প্রতিবিম্ব গঠন করছে? এটা কি বাস্তবে মিলছে? স্যার বাস্তবে মিলছে না, এটা তো দর্পণের পিছনে গঠিত হচ্ছে, বাস্তবে মিলছে না, মনে হচ্ছে মিলছে। তো এইটা হয়ে যাবে অসৎ প্রতিবিম্ব। আমি তোমাদের বলছিলাম না, অবতল দর্পণে যে 6টা কেস আছে, 5টা কেসের ক্ষেত্রে রিয়েল সৎ প্রতিবিম্ব তৈরি করবে, উল্টো প্রতিবিম্ব তৈরি করবে, ইনভার্টেড। কিন্তু 6 নাম্বার কেসের ক্ষেত্রে এক্সেপশন, এটা অসৎ প্রতিবিম্ব তৈরি করবে। এবং বস্তু যেমন আছে মানে কি, মানে যেরকম সোজা আছে, মাথার সাইডে, পায়ের সাইডে, আর এখানেও তাই হবে। দেখো বস্তু এরকম আছে, প্রতিবিম্ব এরকম গঠিত হয়েছে, তাহলে কি হবে না সমশীর্ষ হবে, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে, বা এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ইরেক্ট প্রতিবিম্ব, সোজা প্রতিবিম্ব তৈরি হবে, সোজা একদম স্ট্রেট কাট, সোজা। কিন্তু দেখো বস্তুর সাইজ দেখো কত ছোট, আর প্রতিবিম্বের সাইজ দেখো কত বড়, তাহলে কি হবে? এনলার্জ হবে, বস্তুর থেকে অনেক বড় হবে, এনলার্জ বস্তুর থেকে অনেক বড় হবে। বোঝা গেল? আবার রিপিট করছি, বস্তু মেরু আর ফোকাসের মাঝে যদি থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে এই মিররের পিছনে, অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, সোজা প্রতিবিম্ব তৈরি হবে, সমশীর্ষ, এবং বস্তুর থেকে বড় প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এটাই হচ্ছে আমাদের সেই 6 নাম্বার কেস। লাস্ট এটাই ছিল যে, আরে ভাই 6 নাম্বার, এটি একমাত্র ক্ষেত্র যেখানে প্রতিবিম্ব দর্পণের পেছনে গঠিত হবে, এটি সরাসরি সমশীর্ষ ইরেক্ট হবে এবং আকারে বস্তুর চেয়ে অনেক বড় হবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের অবতল দর্পণে যে 6টা কেস ছিল। আমি তোমাদের অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, বস্তুকে কোথায় রাখলে আমি তোমাদের এখানে কমপ্লিট করলাম। এবার যদি মনে হয় স্যার সব কিছু গুলিয়ে গেল, আমি তোমাদের এর পরের স্লাইডে একটা টেবিল রেখেছি, যে আমরা এই 6টা কেস যে পড়লাম একবার মিলিয়ে নেবো, আরেকবার রিভিশন করে নেবো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখো এখানে ভালো করে দেখো, অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন এতক্ষণ তোমরা বুঝলে, একবার মিলিয়ে নাও। বস্তুর অবস্থান, যদি আমরা বস্তুকে অসীমে রাখি, আরে দেখো জিনিসটা একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এক মিনিট দেখো, একটা সিম্পল জিনিস, আমরা এই একটা অবতল দর্পণ, যদি কারোর সমস্যা হয় না, একবার জিনিসটা আমার ভালো করে শুনবে, এটা একটা অবতল দর্পণ ধরো। ঠিক আছে, এই অবতল দর্পণের আমরা এখানে ধরছি পোল, এখানে আসছে ফোকাস, এখানে আসছে সেন্টার, আর এই দিকে যদি আরও দূরে চলে যায় তাহলে আমার ইনফিনিটি। আমি বস্তুকে প্রথমে কোথায় রাখছি, তোমরা নিজেরা একবার করে আমার সঙ্গে রিপিট করতে থাকো। ঠিক আছে, আমি প্রথমে বস্তুকে রাখছি অসীমে, স্যার একদম অসীমে বস্তুকে রাখছি। তো যখন আমি অসীমে রাখছি, প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? স্যার প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসে, এবং সেটা বিন্দু প্রতিবিম্ব। এটা 1 নাম্বার কেস বলেছিলাম। ঠিক আছে স্যার, এবার আমি বস্তুকে কোথায় রাখছি, আর একটু সরিয়ে নিয়ে আসছি, মানে এই যে অসীম আর কেন্দ্র এর ঠিক মাঝখানে রাখছি, অসীম আর কেন্দ্র মাঝখানে, হ্যাঁ মাঝখানেই বলতে পারো, এখানে রাখছি। যখন 2 নাম্বার কেসে বক্রতা কেন্দ্রের বাইরে রাখলাম আমি, তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হলো? ফোকাস আর কেন্দ্রের মাঝখানে, এখানে তৈরি হলো, ফোকাস আর কেন্দ্রের মাঝখানে। ঠিক আছে, এটা 2 নাম্বার কেস গেল, এটা 2 নাম্বার কেস। ঠিক আছে স্যার, আর এটা গেল 1 নাম্বার কেস, ঠিক আছে স্যার। এবার আমরা কি করলাম দেখো, আস্তে আস্তে বস্তুকে যত আমি সরিয়ে আনছি, এইদিকে সরিয়ে আনছি, আমার বস্তু দেখো তত বড় হতে আছে, আস্তে আস্তে প্রতিবিম্বটা বড়, প্রথমে একদম ছোট,
তারপরে একটু বড়। এবার আমি কি করলাম, বস্তুকে রেখে দিলাম কোথায়, বক্রতা কেন্দ্রে। বস্তুকে রেখে দিলাম বক্রতা কেন্দ্রে। আমি দেখলাম বক্রতা কেন্দ্রে রাখলে এই বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এটা গেল আমাদের 3 নম্বর কেস। সেম সাইজ, কোনো চেঞ্জ হবে না। এবার আমি কি করলাম, বস্তুকে কী কালার দিয়ে দেখাবো, চলো এটা দিয়ে দেখাই। আমরা এবার বস্তুকে কী করলাম, আরেকটু সরিয়ে নিয়ে এলাম। কোথায় রাখলাম না, কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। ধর আমি এই জায়গায় রাখলাম, বোঝানোর জন্য বলছি, কেন্দ্র আর ফোকাসের মাঝখানে রাখলাম। কেন্দ্র আর ফোকাসের মাঝে যদি রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, বক্রতা কেন্দ্রের বাইরে। এই যে বক্রতা কেন্দ্র আছে এখানে, বক্রতা কেন্দ্রের বাইরে ধরো এইখানে প্রতিবিম্ব গঠিত হলো, এখানে গঠিত হলো। ঠিক আছে, এটা কত নাম্বার কেস, এটা 4 নাম্বার কেস। 5 নাম্বার কেসে কী বলেছিলাম, এবার কি কালার দেবো, আর কোনো কালারই নেই, চলো এই কালারটা দিই। এবার আমি কি বলেছিলাম, বস্তুকে আর একটু সরিয়ে নিয়ে আসি, আমরা ফোকাসে রাখি, বস্তুকে রাখি ফোকাসে। যখন আমি বস্তুকে ফোকাসে রাখছিলাম তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছিল, ইনফিনিটিতে, একদম হাইলি এনলার্জ ইনফিনিটি তৈরি হচ্ছিল। এটা আমাদের 5 নাম্বার কেস, অসীমে তৈরি হচ্ছিল। এবার বস্তুকে আরেকটু সরিয়ে নিয়ে এলাম, দিয়ে কোথায় রাখলাম, আমি এবারে রাখলাম এই ফোকাস আর পোলের মাঝখানে যখন আমি করছি তখন আমার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, এখানে। এটা আমার 6 নম্বর কেস, হ্যাঁ। তার মানে আমি আরেকবার দেখো, এই সুন্দরভাবে সাজিয়েছি, আমি একবার সুন্দর করে তোমাদের রিপিট করে দিই, শুনে নাও। দেখো একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি ইনফিনিটিতে রাখছি, তখন আমার বস্তু যে গঠিত হচ্ছে এটা একদম ফোকাসে হচ্ছে। লক্ষ্য করে দেখো, একদম ফোকাসে হচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক। যত আমি এগিয়ে যাচ্ছি, যত আমি বস্তুকে আস্তে আস্তে আগাচ্ছি, ধরো আমি 2 নম্বরে যখন চলে এলাম আমি, তখন দেখো প্রতিবিম্ব ফোকাস থেকে আরেকটু দূরে সরে চলে এলো। যত আমি এটা আগাচ্ছি, এটা আমার তত এদিকে আগিয়ে আসছে। আরে বুঝতে পারছো কি না, এদিকে আগিয়ে আসছে। আর প্রতিবিম্ব একটু করে বড় হচ্ছে। এখানে একদম ছোট ছিল, এখানে একটু বড় হলো। একটু বড় মানে আমি বলছি না যে বস্তুর থেকে বড় হয়েছে, কিন্তু একটু বড় হয়েছে। যখন আমি আর একটু সরিয়ে নিয়ে এলাম, মানে কেন্দ্রে নিয়ে চলে এলাম, কেন্দ্রে যখন নিয়ে চলে এলাম, তখন দেখছি আর একটু সরে এসছে, প্রতিবিম্ব আর একটু সরে এলো, যে কিনা কেন্দ্রেই গঠিত হয়ে গেল। হ্যাঁ স্যার, এবং সাইজের পরিবর্তন হলো, এটা একদম ছোট, এটা একটু বড়, এটা আর একটু বড়। ঠিক আছে, এবার আমি যখন প্রতিবিম্ব এই বস্তুকে আর একটু সরিয়ে 4 নম্বর পজিশনে নিয়ে এলাম, ফোকাস আর কেন্দ্রের মাঝে, তখন কোথায় গঠিত হলো, এটা দেখো, আর একটু সরে এলো, যে কোথায় গঠিত হয়েছে, এখানে গঠিত হয়েছে, এখানে। এবার দেখো সাইজের পরিবর্তন, এখানে একদম ছোট, এখানে একটু বড়, এখানে তার থেকে বড়, এখানে আর একটু বড় হয়েছে, বস্তুর থেকে বড় তৈরি হয়েছে প্রতিবিম্ব। আমি যখন 5 নম্বর পজিশনে আরেকটু সরিয়ে নিয়ে এলাম, মানে বস্তুকে এখানে রেখেছি, ফোকাসে রেখেছি, তখন দেখো এটা আর একটু সরে এসছে, আমার প্রতিবিম্বটা আর একটু সরে এসছে, এবং কত বড় সাইজের তৈরি হয়েছে ভাবো। এখানে দেখো না কত ছোট ছিল, এখানে আরেকটু বড়, এখানে আরেকটু বড়, এখানে বিশাল বড়। আরে বোঝা গেল আমি যেটা বোঝাতে চাইছি, তোমরা বুঝতে পারছো না, মনে রাখার কৌশল। এখানে আরেকটু বড়। তো যত আমি বস্তুকে সরিয়ে নিয়ে যাচ্ছি এইদিকে, তত আমার প্রতিবিম্ব এইদিকে সরে আসছে এবং সাইজে বড় হতে থাকছে। এবং লাস্টে যখন আমি আরও সরিয়ে নিয়ে চলে এলাম, এই 6 নম্বর পজিশনে নিয়ে চলে এলাম, তখন আর ইনফিনিটিতেও জায়গা নেই, ইনফিনিটিতেও জায়গা নেই। তখন আমার বস্তু দর্পণের পিছনে গঠিত হয়ে গেছে এখানে, এবং সেটা অবভিয়াসলি বড়, কারণ আর তো ছোটো হবে না, বড় হতে এটাও বড়। আর এই ক্ষেত্রে, একমাত্র এর ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব এবং সোজা প্রতিবিম্ব, ইরেক্ট প্রতিবিম্ব তৈরি হয় এই ক্ষেত্রেই। বলো আর কোনো দিন ভুলবে? এবারেও ভুললে আমি একটা টেবিল রেখেছি, টেবিলটা একবার দেখে নাও তোমরা। আরে পড়তে মজা আসছে না, মাথায় বেশি হেডেক নিও না, ঠিক আছে? মানে এটাকে নিয়ে বেশি প্রেশার নেবে না, একদম মজাতে পড়ো। এত সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি না, তোমাদের খুশি হয়ে যাওয়া দরকার যে দারুণ। দেখো, একটি অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন যখন আমি অসীমে রাখছি, যারা টেবিল চাইছিলে স্যার আমরা মুখস্থ করবো, স্যার কিছু বুঝবো না, মুখস্থ করে নেবে, কিন্তু মুখস্থ করো না, আমি আবার বলছি, এটাকে মজা নাও, এটাকে ফিল করো। অসীমে যখন তুমি রাখবে অ্যাট ইনফিনিটিতে, তখন বস্তুর প্রতিবিম্বের হবে ফোকাসে, এটা হবে সব ক্ষেত্রেই সদ অবশীর্ষ, এটা আমাকে দেখতে হবে না। 6 নম্বর কেসে শুধু অসদ আর সমশীর্ষ, এটুকু মাথায় রাখবে। আর একটা কি বলেছি, যত আমি এগিয়ে নিয়ে আসবো বক্রতা কেন্দ্রের বাইরে, তারপরে বক্রতা কেন্দ্রে, তারপরে এফ আর সি এর মাঝে, তারপরে ফোকাসে, তারপরে মেরু ও ফোকাসে, যত এগিয়ে নিয়ে আসবো,
এটা দেখো একদম ক্ষুদ্র ছিল, এটা ক্ষুদ্রতর একটু বড় হলো, এটা বস্তুর সমান আরেকটু বড় হলো, এটা বিবর্ধিত ওর থেকে আরেকটু বড় হলো, এটা অত্যন্ত বিবর্ধিত আগের থেকে আরেকটু বড় হলো, আর এটাও বিবর্ধিত হয়ে গেল, যেটা কিনা একদম দর্পণের পিছনে গঠিত। এটা প্রথমে এফ আর সি এর মাঝে এলো, আরেকটু এগিয়ে এলো বক্রতা কেন্দ্রে, মানে পিছিয়ে যাচ্ছে, এটা যত আমি বস্তুকে আগাবো প্রতিবিম্ব তত পিছিয়ে যাবে বক্রতা কেন্দ্রে, আরেকটু পিছিয়ে গেল বক্রতা কেন্দ্রের বাইরে, আরেকটু পিছিয়ে গেল ইনফিনিটিতে, আর তো জায়গা নেই, তখন দর্পণের পিছনে গঠিত হলো। ঠিক আছে, বোঝা গেল? চলো, এটা গেল অবতল দর্পণের ব্যাপার। স্যার উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয় না? হ্যাঁ স্যার হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে দুটো কেস আছে, বাস দুটো কেস পড়ে নেবে, উত্তল দর্পণ কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট দেখো, উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন। চলো, আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম এখানে, হ্যাঁ যেটা বলছিলাম, দেখো এই এই ক্ষেত্রে না, এই যে ফোকাসে যখন আমরা বস্তুকে রাখছি, এ অসীমে তৈরি করছে, একদম অসীমে ইনফিনিটিতে, যেটা কিনা সদ অবশেষ এবং অত্যন্ত বিবর্ধিত। আমি তোমাদের ছবিটা দেখাই একবার, এক মিনিট জাস্ট, এক মিনিট, হ্যাঁ, বস্তুকে ফোকাসে যখন রাখছি তখন এ না অসীমে গঠিত করছে, একদম অসীমে, একদম লাস্টে গিয়ে পড়ে এখানে প্রতিবিম্ব গঠিত করছে, মানলাম। পরীক্ষাতে অনেক জায়গাতে লেখা থাকে যে প্রতিবিম্ব গঠনই হয় না। অপশন যদি দেয়, দেখো তোমাদের যদি কোশ্চেন আসছে যে বস্তুকে আমরা ফোকাসে রেখেছি, ধরো কোশ্চেন এসছে যে বস্তুকে আমরা ফোকাসে রেখেছি, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তোমাদের এই চারটে অপশানের মধ্যে একটা অপশানে তোমরা ঠিকই পাবে যে বস্তুর প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। যদি কোনো জায়গাতে পরীক্ষাতে এই অপশানটা না থাকে, এর জায়গায় যদি এটা লেখা থাকে যে প্রতিবিম্ব গঠিতই হবে না, সেক্ষেত্রে কিন্তু এটাকে টিক মারবে। ঠিক আছে, কারণ এটা ক্লাস 10-11-এ যদি একটু ডিটেলসে যাও তখন তোমরা পাবে এটা, যে এটা অ্যাকচুয়াল প্রতিবিম্ব সত্যি গঠন করে, কিন্তু সেটা ইনফিনিটি অসীমে গিয়েই করে। কিন্তু ক্লাস 9-10-এর বাচ্চাদের এতটা প্রেশার দেয়নি আর কি, মানে এই জিনিসটাকে এতটা করেনি। কিন্তু হ্যাঁ, দুটো অপশান একসঙ্গে থাকবে না। ঠিক আছে, একটা অপশানে দিল যে ইনফিনিটিতে তৈরি হবে, আবার নেক্সট অপশানে দিল প্রতিবিম্ব গঠিত হবে না, এরকম থাকবে না, যে কোনো একটা অপশান থাকবে। তো তোমরা ঘাবড়ে যাবে না, পরীক্ষার সময় যদি আসে ঘাবড়ে যাবো না, স্যার এটা তো আমরা তো পড়ে এসেছি যে ইনফিনিটিতে তৈরি হবে, অসীমে প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু স্যার এখানে অপশনই নেই, এখানে তো অপশন আছে প্রতিবিম্ব গঠিত হবে না। তো মনে রাখবে এটাতে তোমরা টিক মেরে আসবে, ভুল নেই। ঠিক আছে, এই দুটো অপশন একসঙ্গে থাকবে না তোমাদের। ক্লিয়ার? এটাই আমি তখন বলার চেষ্টা করছিলাম। চলো আমরা এখন পড়বো উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন। দেখো, উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন দুটো কেস আছে, খুব সিম্পল কেস। মনে রাখবে উত্তল দর্পণে যখনই প্রতিবিম্ব গঠন হবে দুটো জিনিস কনফার্ম। কি? ধরো এখানে আমি একটা অবজেক্টকে রেখেছি ইনফিনিটিতে, আমি দু জায়গায় বস্তুকে রাখবো, একবার রাখবো ইনফিনিটিতে আর একবার পোল আর ইনফিনিটির মাঝে, এই দুটো কেস আছে আমার এখানে। ঠিক আছে, তো আমি যখন ইনফিনিটিতে রাখছি, আমি এখান থেকে লাইট রে পার করছি। তো লাইট রে যখন আমি পার করছি, এটা তো প্রধান অক্ষের সমান্তরালে গেছে, প্রধান অক্ষের সমান্তরালে যখনই উত্তল দর্পণে পড়বে, লাইট কী করবে? এদিকে বার করে দেবে, অপসারিত করবে। আমার অপসারী রশ্মি, মানে অপসারী দর্পণ না, ও কী করবে? লাইটটাকে ছড়িয়ে দেবে, বাইরে বার করে দেবে। আর আমরা নিয়মে কী পড়েছিলাম যে মনে হচ্ছে যেন ফোকাস থেকে লাইট আসছে। আমি আরেকটা লাইটে পার করলাম, স্যার এদিকে লাইটে পার করলাম, প্রধান অক্ষের সমান্তরালে, এ কী করলো? এদিকে লাইটটাকে বার করে দিল। কিন্তু এদিকে যদি পিছন দিকে বর্ধিত করো, কী মনে হবে? স্যার ফোকাস থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কি ফোকাসে মিলিত হয়েছে? আর দেখো, যেখানে মিলিত হয় সেখানেই প্রতিবিম্ব গঠিত হয়। স্যার মনে হচ্ছে ফোকাসেই দুটো আলোক রশ্মি মিলিত হয়েছে, তো প্রতিবিম্ব ফোকাসেই গঠিত হবে। কিন্তু মনে হচ্ছে অ্যাকচুয়াল কি মিলিত হয়েছে? না স্যার। তো মনে রাখবে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর অসৎ প্রতিবিম্ব সবসময় কী হয়? সিধা হয়, সোজা হয়, ইরেক্ট, বা বলতে পারো সমশীর্ষ, সোজা হবে, ইরেক্ট হবে। মনে থাকবে এই দুটো কমন। উত্তল দর্পণের ক্ষেত্রে এই দুটো কমন। অসীম দূরত্ব থেকে আসা, আমি বস্তুকে কিন্তু অসীমে রেখেছি, ইনফিনিটিতে রেখেছি, হ্যাঁ অসীম। আর এটা মনে রাখো, যখনই আমি অসীম দূরত্বে কোনো বস্তুকে রাখবো, সেখান থেকে যে লাইট রে আসবে আমরা সবসময় মানবো সেটা সিধা আসছে, সোজা আসছে, একদম স্ট্রেট আসছে, সমান্তরাল একদম স্ট্রেট আসছে। ঠিক আছে, তো অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে দর্পণে পড়ে। প্রতিফলনের পর রশ্মিগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে যে মনে হয় তারা দর্পণের পিছনে ফোকাস বিন্দু থেকে আসছে, ফলে প্রতিবিম্বটি ফোকাসে গঠিত হয়, এটি বিন্দুর মতো ছোট হয়। তো যদি বলে যে বস্তু যদি আমরা অসীমে রাখি, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রথম কথা হচ্ছে স্যার ফোকাসে গঠিত হবে। স্যার সৎ হবে না অসৎ হবে? স্যার প্রতিবিম্ব অসৎ হবে। তারপরে আর কি পেলাম যে বস্তুর প্রতিবিম্ব সাইজ কীরকম হবে? স্যার বস্তুর সাইজ এত বড় সাইজ আছে, বস্তুর সাইজ এত বড় আছে, কিন্তু প্রতিবিম্ব একটা ছোট বিন্দু পয়েন্টের মতন পাবো আমরা, একদম ছোট পাবো, হাইলি ডিমিনিসড।
এবং প্রতিবিম্ব দেখো দর্পণের পিছনে গঠিত হয়েছে, যে দর্পণের পিছনে গঠিত হয়েছে, তার জন্যই তো অসৎ প্রতিবিম্ব না, দর্পণের পিছনে গঠিত হয়েছে মানে অসৎ প্রতিবিম্ব। এটা গেল 1 নাম্বার কেস। ঠিক আছে, আর একটা কেস আছে, নেক্সট দেখো নেক্সট হচ্ছে বস্তুর, আমরা প্রথমে রাখলাম ইনফিনিটিতে, এবার ইনফিনিটি থেকে একটু সরিয়ে নিয়ে এলাম, পোল আর ইনফিনিটি এর মাঝে বস্তুটাকে রেখেছি, একটু সরিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে স্যার, নো প্রবলেম। তো এখান থেকে আমি কি করলাম, লাইট রে পার করলাম প্রধান অক্ষের সমান্তরালে, আর যখনই প্রধান অক্ষের সমান্তরালে গেল তখন ও কী করলো, লাইটটাকে ছড়িয়ে দিল। কিন্তু যখন আমি পিছন দিকে বর্ধিত করব কী মনে হবে, যে স্যার ফোকাস থেকে আসছে, এই মাত্রই পড়লাম যে ফোকাস থেকে আসছে মনে হবে। আমি আরেকটা লাইট রে পার করলাম যেটা সেন্টার অফ কার্ভেচারের দিকে, সেন্টার অফ কার্ভেচারের দিকে গেলে কি হয় স্যার, সেন্টার অফ কার্ভেচারের দিকে যদি আমাদের লাইট রে যায় তাহলে যে পথে গেছে সেই পথেই ফিরে আসবে। মানে এটা যদি পিছন দিকে বর্ধিত করা হয় তাহলে মনে হবে এখান থেকে আসছে, যে পথে গেছে সেই পথে ফিরে যাবে। কিন্তু পিছন দিকে বর্ধিত করলে মনে হবে সেন্টার অফ করে, এটা মিলছে কোথায় স্যার, মিলছে এই জায়গাটায়, তাহলে প্রতিবিম্ব নিশ্চয়ই এখানেই গঠিত হবে। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে। তো আমরা কি লক্ষ্য করলাম, যে এখানে এটা কমন, যে বস্তুকে মনে হচ্ছে মিলিত হয়েছে, তো এক্ষেত্রেও বস্তু অসৎ এবং বস্তু কি সোজা, সমশীর্ষ, ইরেক্ট। দেখো মাথা এদিকে আছে বস্তুর, পা নিচের দিকে, এখানে প্রতিবিম্বরতায়, ঠিক আছে, সোজা, এবং বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হবে। এর বলছে বস্তুটি দর্পণের সামনে যে কোনো জায়গায় রাখলে প্রতিবিম্বটি সবসময় দর্পণের পেছনে মেরু এবং ফোকাসের মাঝে গঠিত হবে। আর কোথায় গঠিত হয়েছে, এই যে মেরু আর এই যে ফোকাস, এর ঠিক মাঝে গঠিত হয়েছে। এই প্রতিবিম্বটি বস্তুর তুলনায় আকারে ছোট হবে, সোজা হবে এবং অসৎ প্রকৃতির হবে। তো আমরা এই জিনিসটা পেলাম, অবতল দর্পণের ক্ষেত্রে সব প্রতিবিম্ব সৎ এবং উল্টো, শুধু 6 নাম্বার কেস ছাড়া। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ভাই সবই অসৎ এবং সবই সোজা। একটা বিন্দুবৎ তৈরি হবে ফোকাসে, আর একটা ফোকাস আর পোলের মাঝে গঠিত হবে, কিন্তু বস্তুর থেকে প্রতিবিম্বের আকার ছোট হবে। বলো বোঝা গেল? এটা গেল কেস নাম্বার 2 নম্বর কেস হয়ে গেল। স্যার এটা আমাদের একবার টেবিল করে বুঝিয়ে দিন, যদি আমরা পড়তে চাই ওখানে টেবিলে আমরা দেখতে পারবো। চলো নেক্সট একটা টেবিল নিয়ে এসেছি, এই দুটো উত্তল দর্পণের তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো কিছুই নেই, উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন। যখন আমি অসীমে রাখছি তখন দর্পণের পিছনে ফোকাসে গঠিত হচ্ছে, বস্তু অসৎ হবে, সমশীর্ষ হবে, সব ক্ষেত্রে অসৎ হবে, সমশীর্ষ হবে। এটা অত্যন্ত ক্ষুদ্র হবে যখন আমি অসীমে রাখবো। আর যখন মেরু আর অসীমের মাঝে থাকবে, দর্পণের পিছনে পি ও এফ এর মাঝে, পোল আর ফোকাসের মাঝে হবে। অসৎ সমশীর্ষ কমন, এটাও কী হবে, ক্ষুদ্রতর। কিন্তু এটা যেমন পয়েন্টের মতন ছিল, এটা তেমনি একটু বড় হবে, বস্তুর থেকে ছোট, কিন্তু এই পয়েন্টের মতন হবে না, একটু বড় হবে। আরে বোঝা গেল উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন। আর কিছু আছে? তোমাদের এটা নিয়ে বহুত চিন্তা ছিল, স্যার কী করে করবে স্যার অবতল দর্পণে, এখানে বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। বাস আমার কথা শুনে একবার শুধু রিভিশন দাও, তোমাদের কাজ এখানেই হয়ে যাবে। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে স্যার প্রতিবিম্ব তো হলো সব কিছু ঠিক আছে, এখানে কি হয়, মানে কোথায় কোথায় ব্যবহার হয়। আচ্ছা চলো নেক্সট স্লাইড দেখো। নেক্সট আমি আজকেই করে দিচ্ছি তোমাদের ব্যবহারটা, এর সঙ্গে করলে তোমরা ফিল করতে পারবে, বুঝতে পারবে। চলো দেখো, আমি তোমাদের একটা জিনিস তোমাদের বলবো। স্যার কি বলবেন? দেখো, অবতল দর্পণের ব্যবহার বলার আগে একটা জিনিস আমাকে বলো, অবতল দর্পণের কাজ কি? স্যার অবতল দর্পণ হচ্ছে এরকম টাইপের একটা দর্পণ, যেটা কিনা এখানে হচ্ছে পোল, এখানে হচ্ছে ফোকাস, এখানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। যখনই লাইট আসে, যখনই এই প্রধান অক্ষের সমান্তরালে লাইট আসে, এ কী করে, ফোকাস দিয়ে পাস করে। তো এ কোথাও না কোথাও লাইটকে এক জায়গায় মিলিয়ে দিচ্ছে, মানে আমরা কি বলতে পারি এটাকে অভিসারী। আরে আগের দিন পড়েছিলাম না অভিসারী অপসারী, তো অবতলকে অভিসারী বলতে পারি। হ্যাঁ স্যার অবশ্যই। যদি আমরা গাড়ি চালাই, গাড়ির যে হেডলাইট থাকে, হেডলাইট থেকে তো লাইট বেরোয়, তো আমরা কি চাইবো, লাইট ওপরে নিচে চলে যাক, পাশে চলে যাক, এরকম চাইবো না স্যার। আমরা চাই গাড়ির যে হেডলাইট, যখন আমরা গাড়ি চালাবো লাইট যেন সামনে ফোকাসে থাকে, একদম পুরো ফোকাসে থাকে, তাহলে আমরা দেখতে পাবো ঠিকঠাক করে। তো আমি যদি গাড়ির লাইটের ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করি, ও তো লাইটটাকে ছড়িয়ে দেবে, চারিদিকে ছড়িয়ে দেবে। উত্তল দর্পণ থেকে এরকম লাইট আসবে, এদিকে ছড়িয়ে যাবে, তাহলে ছড়িয়ে যাবে। কিন্তু অবতল দর্পণের কাজ কি না, লাইটটাকে একটা ফোকাসে করা, যেভাবে যাক লাইট, আমি যদি যেভাবে লাইট, মানে হেডলাইট কী করবে, একটা ফোকাসে করবে, সবসময় একটা ফোকাসে করবে, একটা দিকে করবে। তো অবতল দর্পণের কাজ মনে রাখবে, সবসময় আলোক রশ্মিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে, একটা বস্তুর বড় প্রতিবিম্ব তৈরি করে। যেমন দেখো, আমরা যখন দাড়ি কাটি আমরা কি চাই,
যে আমাদের যারা একটু স্টাইলভাবে দাড়ি ফাড়ি কাটে বা যারা ধরো মেয়েরা মেকআপ টেকআপ করে, তারা কি চায় যেন আমাদের ভালো করে গাল দেখা যায়, ভালো করে মুখটা দেখা যায়, ভালো করে যেন আমাদের কপাল মানে ফেসটা যেন ভালো করে দেখা যায়। তো তোমার ধরো তুমি এমন একটা আয়না নিয়েছো যেখানে তোমার মুখটা ধরো এত বড়, কিন্তু তোমার মুখটা দেখাচ্ছে এইটুকু, তাহলে তোমার চলবে? তুমি কি চাও যে আমার মুখটা যেন বড় দেখায়, তাহলে আমি এক একটা পার্টকে দেখতে পারবো, ভালো করে ফেসিয়াল করতে পারবো, ভালো করে এই করতে পারবো, ওই করতে পারবো, ভালো করে সেভিং করতে পারবো। হ্যাঁ, তো আমরা চাই যে বস্তুকে যেন বিবর্ধিত দেখায়, বড় করে দেখায়, এবং বস্তুকে যেন কেন্দ্রীভূত করে, আলোকটাকে যেন কেন্দ্রীভূত করে, যেন ছড়িয়ে না দেয়। বোঝা যাচ্ছে? তো অবতল দর্পণের ব্যবহার আমরা এখানে কী কী শিখলাম? সেভিং মিরার, মেকআপ যারা করে তাদের ক্ষেত্রে, গাড়ির হেডলাইটের ক্ষেত্রে, টর্চের ক্ষেত্রে, সার্চ লাইট, দেখবে অনেকে বড় বড় লাইটের সার্চ লাইট নিয়ে বেরোয়, তো সার্চ লাইটের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে সৌরচুল্লির ক্ষেত্রে। আচ্ছা, সৌরচুল্লি কীরকম জিনিস? আচ্ছা আচ্ছা দেখো, আমি এটা তোমাদের একটু ফিল করানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। যদি তোমরা চাও মুখস্থও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের লিস্ট দিচ্ছি, ওই লিস্টটা জাস্ট মুখস্থ করে নেবে, তাহলেও কাজ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? জাস্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু অসুবিধা নেই। তোমরা যদি মুখস্থ করো, ওখান থেকে অপশান দেবে চারটে, যে এটার মধ্যে কোনটা অবতল দর্পণ ব্যবহার হয়, তোমরা টিক মেরে দেবে। জাস্ট আমি তোমাদের ফিল করানোর চেষ্টা করছিলাম। যেমন দেখো, সৌরচুল্লি, আমরা জানি যে অবতল দর্পণ সৌরচুল্লিতে ব্যবহার হয়, কিন্তু একটু ফিল করো। আগেকার দিনে মনে আছে বড় বড় ডিশ টিভি টাইপের আসতো, এরকম বড় বড় ডিশ টিভি আসতো, ছাদের মধ্যে লাগানো থাকতো, আর ওখান থেকে একটা সেই টর্চের মতন জিনিস বার করা থাকতো, একটা টর্চের মতন জিনিস। তার মানে কি, এই অবতল দর্পণ কী করতো, সৌরচুল্লিতে কী করে, ধরো এরকম একটা বড় জায়গা আছে, তো অবতল দর্পণ কী করে, এই লাইটটাকে না একটা জায়গাতে কেন্দ্রীভূত করে, একটা জায়গাতে কেন্দ্রীভূত করে, হিট করে, গরম করে। এই অবতল দর্পণ কী করে, সূর্যের আলোকে একটা ছোট বিন্দুতে কেন্দ্রীভূত করে। আর যদি পুরো লাইটটা একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়, কি হয়, প্রচণ্ড তাপ উৎপন্ন হবে। এই প্রচণ্ড তাপ উৎপন্নর ফলে কি হয়, যে সোলার কুকার থাকে, সৌর চুল্লি থাকে, তাতে আমরা তাপটাকে ইউজ করে আমরা রান্না করতে পারি, বা চুল্লির যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আমরা করতে পারি। আরে লেন্স দেখেছো, লেন্সের মাধ্যমে কেউ কখনো কাগজ পোড়ানো, পাতা পোড়ানো এগুলো করেছে ছোটোবেলায়? যে একটা লেন্সের যে লেন্সটাকে ব্যবহার করে দেখবে যে পুরো সূর্যের আলোটা একটা পয়েন্টে আসে, এবং ধরো একটা পাতা ধরলে ধরো এখানে একটা লেন্স আছে, এই লেন্সটা দিয়ে ধরো লাইট পাস হচ্ছে, আর এখানে তুমি একটা না পাতা ধরেছো, পাতা, শুকনো পাতা, তো একটা পয়েন্টে যদি পড়ে না লাইটটা, একটা টাইমে এত হিট উৎপন্ন হবে, পাতাটা আগুন ধরে যাবে। তো সৌরচুল্লি কিছুটা অবতল দর্পণ এরকম কাজ করে, ঠিক আছে? যাকে জাস্ট বোঝানোর জন্য বললাম, তোমরা এটা জাস্ট মনে রাখবে যে অবতল দর্পণ আলোক রশ্মিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে এবং বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। যেমন দাঁতের ডাক্তার কী চায়, যে দাঁত তো এমনিই ছোটো, তো দাঁতের ডাক্তার কী করবে, সেই দাঁতটাকে বড় করে দেখার চেষ্টা করবে, বিবর্ধিত রূপ চাইবে, সেই দাঁতটা যেন বড় করে দেখতে পায়। তো দাঁতের ডাক্তারের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখবে, এই সাদা লেখাগুলো মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? দাঁতের ডাক্তারের ক্ষেত্রে ইউজ হয়, সেভিং মেকআপ মিরারের ক্ষেত্রে ইউজ হয়, গাড়ির হেডলাইট বা সার্চ লাইটের ক্ষেত্রে ইউজ হয়, সৌরচুল্লি, সোলার কুকার এগুলোর ক্ষেত্রে ইউজ হয়, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, রিফ্লেক্টিং টেলিস্কোপ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দাঁতের ডাক্তার, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সেভিং মিরার, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ির হেডলাইট, ঠিক আছে? এই তিনটেই মেনলি ইম্পর্টেন্ট, এছাড়া বাকিগুলো মনে রাখতে পারো তোমরা। এটা অবতল দর্পণের ব্যবহার। নেক্সট দেখো, উত্তল দর্পণের ব্যবহার দেখো। নেক্সট, উত্তল দর্পণের কাজ কি বলো তো? উত্তল দর্পণ হচ্ছে, আমরা দেখো তুমি চালাচ্ছ বাইক, তোমার বাইকে কি আছে না, আয়না লাগানো আছে, হ্যান্ডেলে যেরকম আয়না লাগানো থাকে, কী জন্য থাকে? আরে কী জন্য থাকে? গাড়ি যেটা রিয়ার ভিউ মিরর বলে, স্যার পিছনে যদি কোনো গাড়ি আসে, মানুষ আসে, কোনো যানবাহন আসে, আমরা দেখতে পাই। তো ধরো একটা লরি আসছে, লরিটার সাইজ বিশাল বড় সাইজের লরি আসছে, তো তুমি এইটুকু ছোটো আয়নায় দেখবে কীভাবে? তুমি কি চাও যে গাড়িটা যত বড় সাইজ তার থেকে বড়োভাবে দেখি? তুমি তো বুঝতেই পারবে না। তুমি কি চাইবে যে রাস্তার যে পুরো পিছনের চিত্রটা আছে, আমি যেন এইটুকু আয়নায় ছোটো করে দেখতে পাই, ছোটোভাবে দেখতে পাই, তাহলে আমি বুঝতে পারবো যে এটাই লরি আসছে, মানুষ আসছে, এ আসছে, ও আসছে, আমরা বুঝতে পারবো। তো কোথাও না কোথাও আমরা বস্তুকে ছোট করে দেখতে চাই এই উত্তল দর্পণে, ঠিক আছে? মানে এ প্রথম। আর একটা জিনিস কি, ধরো লরিটা আসছে, এটা ধর কোনোটা মানুষ আসছে, ধরো মাথা এদিকে, পা এদিকে, তুমি চাইবে যে এখানে এই দর্পণে এই উল্টো তৈরি হোক, মানুষটার মাথা নিচের দিকে দেখাক, পাটা উপর দিকে দেখাক? চাইবে না। তো বস্তুকে আমরা সোজাও দেখতে চাইবো। তো উত্তল দর্পণের ক্ষেত্রে এইমাত্র আমরা কী পড়লাম, সবসময় বস্তু অসৎ হবে এবং সোজা হবে, সোজা প্রতিবিম্ব তৈরি করবে। তো উত্তল দর্পণ সবসময় ছোট প্রতিবিম্ব তৈরি করে। আমরা ক্ষেত্রেই, আমরা যে উত্তল দর্পণের দুটো কেস পড়লাম, 1 নম্বর কেসে দেখলাম একদম ছোট প্রতিবিম্ব তৈরি হবে, আর 2 নম্বর কেসে দেখলাম ওটাও ছোট প্রতিবিম্ব তৈরি হবে। তো সবসময় উত্তল দর্পণ এই কারণে ইউজ করি যেন আমরা ছোট প্রতিবিম্ব দেখি এবং সোজা প্রতিবিম্ব দেখি, ঠিক আছে? চলো, উত্তল দর্পণের ব্যবহার দেখো। উত্তল দর্পণ সবসময় ছোট এবং সোজা প্রতিবিম্ব তৈরি করে। অনেক বিস্তৃত এলাকার দৃশ্যকে একটা ছোট জায়গায় দেখাতে
একটা একদম ছোটো জায়গায় দেখাতে পারে, যেমন গাড়ির রিয়ার ভিউ মিরর, রাস্তায় নিরাপত্তা আয়না। রাস্তায় নিরাপত্তা আয়না কীরকম, যেগুলোতে বাঁকের জায়গা থাকে না, ধরো এদিকে একটা রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, এই বাঁকের মুখে লাগানো থাকে, তাহলে এই দিকে যে লোক আসছে দেখতে পাবে, এইদিকে যে লোক আসছে দেখতে পাবে, মানে পুরো রাস্তার দৃশ্যটা দেখা যাবে আর কি। তারপরে দোকান বা শপিং মলের যে নিরাপত্তা থাকে সেখানে লাগানো থাকে, যাতে উত্তল দর্পণ বসানো থাকে, যে দোকানদার পুরো দোকানের উপর নজর রাখতে পারে, মানে পুরো বড় দৃশ্যটা একটা ছোটো আয়নার মধ্যে দেখতে পারবে। এটিএম, যদি এটিএমের মধ্যে যাও সেখানে থাকবে, এটিএম বুথের কোনায় লাগানো থাকে যাতে পিছনের দিকে কাউকে দেখা যায়। এখানে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই গাড়ির রিয়ার ভিউ মিরর এবং নিরাপত্তা আয়না, রাস্তায় নিরাপত্তা আয়না, এইসব ক্ষেত্রে ব্যবহার হয় মেনলি। বোঝা গেছে? এটাই হচ্ছে উত্তল দর্পণের ব্যবহার। বাস, বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? বলো কেমন লাগলো আজকের ক্লাসটা? যারা মিস করবে না তারা অনেক কিছু মিস করে যাবে, অতি গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? যারা দেখছো আশা করি তারা খুব সিরিয়াস স্টুডেন্ট, তার জন্য তারা ক্লাসগুলো দেখছো, খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। তো প্লিজ 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 তোমাদের একটাই রিকোয়েস্ট, আজকের ক্লাসটা বাড়িতে একবার রিভিশন করবে, খাতার মধ্যে শর্ট নোট বানাও। আমি তোমাদের যতটা সম্ভব আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে থাকলে আরেকবার রিভিশন দাও, আরেকবার বাড়িতে পড়ো, তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? শুধু পড়লে হবে না, এগুলোকে রিভিশন দরকার। সপ্তাহে একটা দিন রাখো, আমি তোমাদের বারবার বলেছি, শুধু পড়লে হবে না, পড়ার সঙ্গে সঙ্গে রিভিশন রাখার চেষ্টা করো। আর বারবার বলছি, ওই মোটিভেশনাল ভিডিও, এই ট্রিক ভিডিও, এই টপ 20 কোশ্চেন, টপ 30 কোশ্চেন, এই সবের সিলেকশন হবে না, ওই সব করার চেষ্টাও করো না, কিচ্ছু হবে না এইসবে। আমি বারবার তোমার যে কোনো সাবজেক্ট ওঠাও, ওই ট্রিক ফিকে কিছু হয় না। এক জায়গায় দেখছি যে তোমরা যদি 4টে অপশনের ব্যাপারে না জানো, আমার এই ট্রিকটা ইউজ করো, তাহলে তোমরা উত্তর না জানলে পরেও, কোশ্চেনটা না জানলে পরেও তোমরা আনসার করা, এগুলো ফালতু ভিডিও, ভিউজ বানানোর ভিডিও ফালতু, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও থেকে দূরে থাকো, বাস পড়াতে ফোকাস করো তোমরা, ঠিক আছে? আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের পেড ব্যাচ চলছে, যদি কেউ চাও যে এই পেড ব্যাচে অ্যাডমিশন নিতে, মাত্র 399 টাকা ব্যাচের ফিজ আছে। এখানে তোমরা এনসিআরটি বেস করে, তো চ্যাপ্টার থিওরি ক্লাস তো চলছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলছে, তার সঙ্গে রিসেন্ট যে 101টা শিফট হয়েছে গ্রুপ ডি 2025-26-এর, তার সম্পূর্ণ অ্যানালাইসিস, ডিটেলস অ্যানালাইসিস এখানে করানো হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষা। আমি নিজেই পড়াচ্ছি তোমাদের, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে, তার ফুল অ্যানালাইসিস থাকছে, একদম পরীক্ষা যেভাবে ইন্টারফেস পাও সেভাবে তোমাদের মক টেস্ট নেওয়া হবে। এখানে পুরো প্রিন্টেবল পিডিএফ দিয়ে দেওয়া হবে, যদি তোমরা প্রিন্ট করতে চাও সেখানে প্রিন্টও করতে পারবে, সম্পূর্ণ পিডিএফ এখানে দেওয়া থাকবে। মাত্র 399 টাকার ব্যাচে যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা যোগ দিতে পারো, ঠিক আছে? এছাড়া আমাদের যদি আর 300 টাকা এক্সট্রা পেমেন্ট করো, মানে টোটাল 699 টাকা, সায়েন্সের সঙ্গে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস সমস্ত কিছু পেয়ে যাবে A to Z, ওকে? আর এলপি CBT 1 যারা ক্লিয়ার করেছো, CBT 2 এর জন্য আমাদের পার্ট এ মাত্র 299 টাকায় কোর্স অ্যাভেলেবেল আছে, ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্সের। তোমরা এই ব্যাচ চাইলে নিতে পারো, এবং যাদের ইলেকট্রিশিয়ান বা ফিটার আছে, মাত্র 299 টাকায় তোমরা তোমাদের কোর্স কমপ্লিট করতে পারো এখানে। আর সমস্ত সায়েন্সের পিডিএফ বই অ্যাভেলেবেল রয়েছে, এই বইটা অ্যাভেলেবেল আছে, আর কোনো বই অ্যাভেলেবেল নেই, এটার পিডিএফ অ্যাভেলেবেল আছে। গ্রুপ ডি 2025-26-এর 101টা শিফটের এই বইটা এখনও 2-1 পিস পড়ে আছে, চাইলে 1 পিস মনে পড়ে আছে, চাইলে নিতে পারো। বইয়ের দাম আছে 532 টাকা আপ টু হোম ডেলিভারি, বা এগুলোর এটা চ্যাপ্টার ওয়াইজ 2016-22-এর 6000 প্লাস MCQ, মানে 3টে সায়েন্সের বই যদি কেউ একবারে পিডিএফ নিতে চাও 499 টাকা পেয়ে যাবে, 10,500 থেকে 11,000 প্রশ্ন আছে সম্পূর্ণ বাংলা ভাষায়। ম্যাথেরও বই অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের এখানে QR কোড দেবো, QR কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, ব্যাচ চাইলে ব্যাচে অ্যাড করে দেবো, পিডিএফ চাইলে পিডিএফ দেবো, বই চাইলে বই দেবো। জাস্ট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, QR কোডে পেমেন্ট করলেই একটা স্ক্রিনশট দিলেই হবে এখানে, ঠিক আছে? এছাড়া আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো, ওখানে পেড কোর্সে গিয়ে ডাইরেক্ট পেড কোর্স নিতে পারো, বুক সেকশন থেকে বুক অর্ডার করতে পারো, বা স্টাডি মেটেরিয়াল থেকে PDF নিতে পারো। আর যদি কোথাও কোনো এনকোয়ারি থাকে তোমরা অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, ওকে? আর রিকোয়েস্ট একটাই, যে যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। তোমরা প্রত্যেকটা কমেন্ট তোমাদের পড়ি, খুব ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো, যে তোমাদের কিছু অন্তত হেল্প করতে পারছি আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই পড়ানোর মাধ্যমে। আর যদি সম্ভব হয় শেয়ার করে দিও, যত বেশি স্টুডেন্ট দেখবে তত ভালো লাগবে, বাস আর কিছু না, ঠিক আছে? চলো পরের ক্লাসে আর কিছু কিছু টপিক আমাদের আলোর প্রতিফলনের বাকি আছে, চেষ্টা করব নেক্সট ক্লাসে আমরা পুরো আলোর প্রতিফলনটাকে শেষ করে দেওয়া। কিন্তু তার সঙ্গে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিছু করাতে চাই, ঠিক আছে? হয়তো আর 1টা থেকে 2টো ক্লাস মেবি লাগতে পারে, কিন্তু আলোর প্রতিফলন থেকে তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ঠিক আছে? চেষ্টা করছি যদি নেক্সট ক্লাসে কমপ্লিট করে যায়, কারণ বিশেষ বিশেষ কিছু টপিক আছে যেগুলো থেকে বারবার প্রতি বছর প্রশ্ন আসে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদের নিয়েই চলি, যাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য তোমাদের আর কোথাও কিছু দৌড়াতে না হয়, ঠিক আছে? চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, থ্যাংক ইউ। আর টেলিগ্রাম চ্যানেল আশা করি এখন ব্যান করে দিয়েছে 22শে জুন পর্যন্ত, তো টেলিগ্রাম চ্যানেলে আমি কোনো নোটিফিকেশান দিতে পারবো না। 22শে জুনের পর থেকে আবার তোমাদের নোটিফিকেশান যাবে, ওকে? বাই।